প্ল্যাটফর্মে পৌঁছে গেছে ভোটের ট্রেন। দরজায় কড়া নাড়ছে ভোট। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারের দুয়ারে যাচ্ছেন। রাত পোহালে শেষ হবে প্রচারণা। কিন্তু জনতার কতটুকু কাছে পৌঁছানো গেল, কতটা জনতার আস্থা অর্জন হলো, কে পড়বে জয়ের মালা? উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আছে শঙ্কাও। ভোটের উৎসব কি বিষাদে পরিণত হবে? নানান বিষয় নিয়ে আলাপ করব আজকে। দেখছেন ভোটের ট্রেন। দর্শক, ভোটের ট্রেনের আলোচনা শুরুতে যাব, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিতে চাই আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত আমির তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রথমে আমরা দেখে নিতে চাই তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কি বললেন। বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশে বিদেশে প্রবাসীদের সম্মান, সুযোগ সুবিধা, সুরক্ষা, অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবার আমরা প্রবাসী কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছি। এদিকে জামাত আমির নির্বাচনী ভাষণে বলেছেন, ক্ষমতায় গেলে শিক্ষা, বিচার ও অর্থনীতিতে ব্যাপক সংস্কার করা হবে। তিনি বলেন, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশের অঙ্গীকার করেন তিনি। জুলাই হয়েছিল একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য। যুগের পর যুগ ক্ষমতা কুক্ষিগত ছিল পরিবারতন্ত্রের হাতে, নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই। জনগণকে বলবো যে গণভোটে হা বলুন এবং সংস্কারতে আলিঙ্গন করুন। আমরাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি। সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজিকে স্পষ্ট না করতে বলেছি। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের আজকের আলোচনা প্ল্যাটফর্ম। এই আলোচনাকে আরও ত্বরান্বিত করতে স্টুডিওতে যুক্ত আছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর ওয়ারিসুল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। হাই, আসসালামু আলাইকুম হাসিব, কেমন আছেন? আমরা ভালো আছি স্যার। আপনার কাছে জানতে চাই যে নির্বাচন একেবারে দুয়ারে চলে এসেছে এবং নির্বাচন নিয়ে অনেক শঙ্কা ছিল, শেষ পর্যন্ত এসে অনেক উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, শেষ পর্যন্ত নির্বাচন মাঠে গড়াচ্ছে। সব মিলিয়ে কী দেখছেন নির্বাচনী পরিবেশ? এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই মনে হচ্ছে। আজকেও তো দুটা দলই বড় বড় মিটিং করছে, জনসংযোগ করছেন। সো জনসম্পৃক্ততা যত বাড়বে তত নির্বাচনের ব্যাপারে ভয়, ভীতি, শঙ্কা কেটে যাবে। এবং আমি পার্সোনালি ঢাকা শহরে যেটুকু আজকে আমার চোখে পড়লো যে অনেকে ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন। সকাল থেকে তো দুপুরে অনেক রাস্তাঘাট কোয়াইট থিন ট্রাফিক ছিল। সো এসব সাইন বলছে যে মানুষ ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী এবং অনেকে প্রিপারেশন নিচ্ছেন। কিন্তু একটা ব্যাপার, ভোটের পরিবেশকে কিছুটা এখন একটা নার্ভাস অনেকে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন আজকে একটা পরিপত্র জারি করেছে, আপনারা শুনেছেন, যে মোবাইল ফোন নিয়ে নাকি 400 গজের মধ্যে কেউ যেতে পারবে না এবং ভোটাররাও যেতে পারবে না। তো আমার মনে হয় ব্যাপারে অনেকে প্রতিবাদ করবেন। এ ব্যাপারে আমি মনে করি যে এটা একটা অন্যায় আদেশ এবং এটা আরপিওতে নেই। নির্বাচন কমিশন কারোর সাথে আলাপ আলোচনা না করে এ ধরনের একটা বিধান কেন করলো, এটা আমরা কিন্তু অনেকে জানেনও না, শোনেন নাই, কিন্তু আমার কাছে এটা বোধগম্য হচ্ছে না। বাট এছাড়া সোফার এখন তো যথেষ্ট পিসফুল মনে হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে ইলেকশন কমিশনেরও ওনাদেরও প্রিপারেশন যথেষ্ট ভালো। আমরা দেখেছি যে আপনি যেমন মোবাইলের কথা বললেন, শুরু থেকেই এই অন্তর্বর্তী সরকার নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে নানান পরিকল্পনা নিয়েছিল। প্রথমে শোনা যাচ্ছিল যে প্রত্যেকটা ভোট কেন্দ্রেই
সিসিটিভি ক্যামেরা থাকবে হ্যাঁ। এবং হচ্ছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে এই বডি অন ক্যামেরা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সিসিটিভি ক্যামেরার সংখ্যা কমে গেল, সেখানে 43,000-এর জায়গা থেকে বডি অন ক্যামেরা 25,000-এ চলে আসলো। আবার দেখা যাচ্ছে যে মোবাইলের ব্যাপারেও এক প্রকার একটা বার্তা দেখা যাচ্ছে। হ্যাঁ। আসলে এই বার্তাগুলো আসলে কি বহন করে? কোনো সন্দেহের কোনো কারণ কি বলবেন? কিছুটা হাসিব হয়তো সামর্থ্যের অভাব, কিন্তু আমি মনে করি যে দেখুন, বাংলাদেশে প্রায় 17 বছর পর বা কারো কারো মতে প্রায় 25 বছর পর একটা ভালো নির্বাচনের প্রত্যাশায় মানুষ বসে আছে। আমার যেমন প্রায় রিটায়ারমেন্টের সময় হয়ে আসছে, অথচ আমি জীবনে মাত্র একবার ভোট দিতে পেরেছি। সো এই ভোটের গুরুত্ব তত্ত্বাবধায়ক বর্তমান সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যথাযথভাবে যদি বুঝতে পারতেন, ওনার অবশ্যই শুধু একটি দুটি না, আমার মনে হয় 42,700 কেন্দ্রের সবগুলোতেই মাল্টিপল ক্যামেরাস দরকার ছিল। এবং শুধু মানে গভর্নমেন্টের অ্যাসাইন ক্যামেরা না, ইভেন প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে, যেমন টিভি চ্যানেলস, মনে করেন বড় একটা ইভেন্ট হলে যেখানে সবাইকে যেতে দেয়, সো এরকম তাদেরকেও হয়তো একটু দূরত্ব রেখে তাদেরকে অ্যালাউ করা দরকার ছিল। আমি জানি না আপনাদেরকে অ্যালাউ করেছে কিনা, সেটাও একটা ডিটারেন্ট হিসাবে কাজ করতো। কারণ মনে রাখবেন যে ভোটের ব্যাপারটা এমন যে আপনি যদি কেন্দ্র থেকে চলে যান, তাহলে আপনার কিন্তু আর মানে আপনি কার কাছে নালিশ করবেন? সো এখানে ভীতির যদি পরিবেশ তৈরি হয়, যদি পারসেপশনটা এমন হয় যে ও এলাকায় গোলাগুলি হচ্ছে, ইভেন শহরের মধ্যেও আপনি যে অনেক কিছু চোখে দেখতে পাবেন না, তখন মানুষ কিন্তু ওই যে টার্ন আউট কমে যাবে। এবং এটা যদি কোনো একটা বিশেষ দলের পক্ষে বা বিশেষ সেগমেন্ট অফ পিপল, যেমন স্পেশালি আমাদের নারীরা, ওনারা মানে ঝামেলার মধ্যে যেতে চান না। ইভেন সামান্য রাস্তা ক্রস করতে হলে ওনারা মনে করবেন যে আমার কী দরকার, বৃষ্টি বাদল হলে আমরা যেটা মনে করি যে ভোটের টার্ন আউট কমে যায়। সো এই ক্যামেরাগুলো, তারপর আরও বেশি যদি মানে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা যেত, প্রচারভাবে হতো। তো লাস্ট কয়েক সপ্তাহ থেকে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে অলমোস্ট একটা প্যাসিভ ফোর্স মনে হচ্ছে। ওনারা ওই যে লেম ডাক আমেরিকার যেটা বলে, যে যেহেতু আর পরবর্তী নির্বাচন আমাদের সন্নিকটে, সেজন্য এটা মানে ওনারা পলিসি ডিসিশন একদিকে, কিন্তু অন্যদিকে দেখুন বড় বড় চুক্তি কিন্তু করছেন যেটা করার কথা না। এই যে চিটং পোর্টের ব্যাপারে বলুন, বা জাপানের সাথে ইউরোপিয়ান বিভিন্ন চুক্তি, হ্যাঁ। তো নীতিগত ডিসিশনগুলো নিচ্ছেন, পলিসি ডিসিশন নিচ্ছেন, বড় বড় ইসি মিটিং করছেন, অথচ যেটা ওনাদের মূল কাজ, একটা সুষ্ঠু মানে ফেয়ার ইলেকশন এবং পার্টিসিপেটরি উৎসবমুখর একটা নির্বাচন, যেটা এখন ইউজুয়ালি দেখা যায় কি হাসিব, যারা কথা বেশি বলি আমরা, এটা আমার ক্ষেত্রেও সত্য, যেখানে প্রমিস বেশি করি সেখানে ডেলিভার অনেকটা করা যায় না। সেজন্য হয়তো বলেছেন যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন, সবচেয়ে সুন্দর নির্বাচন, কিন্তু আমার মনে হয় না যে ওই পরিমাণ উৎসাহ উদ্দীপনা আছে। তবে আর বিশেষ করে নির্বাচন কমিশনের দেখুন এর আগে এই প্রার্থীদের নিয়ে কিন্তু মানে অনেক বিতর্কিত সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, যেটা গতকালও প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে দেখলাম যে বিভিন্ন জায়গায় অলরেডি অন দ্য রেকর্ড, অন ক্যামেরা মানুষ বলছে একটা পার্টিকুলার মার্কা ভোট দিতে হবে, নাহলে আমরা গুনে গুনে রাখবো, এলাকায় আসতে পারবে না। সো নির্বাচন কমিশনকে, কারণ মানুষ বুঝতে পারে, ধরুন বড় বড় ঋণখেলাপি বা দ্বৈত নাগরিক, তাদের ব্যাপারে যদি আপনি মানে লিনিয়েন্ট হন, ওই শৈথিল্য দেখানোর কারণে তারা বুঝছে যে উনি ছোটোখাটো জিনিসগুলো ওনার কাছে নালিশ করে কোনো লাভ নেই। সো এটা অত্যন্ত এখান থেকেই সুযোগ পাচ্ছে হয়তো অনেকে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। হ্যাঁ, আমার মনে হয় অনেকে পরিকল্পনাও করছেন। দেখা যাচ্ছে যে প্রার্থী কিংবা ভোটারের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রার্থী ভোটার এটা দুই দলেরই আমি মনে করি যে এবার মানে একটা ভালো দিক হচ্ছে যে ধরুন আগে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় দল ছিল, বিএনপি একটা বড় দল ছিল। সো এই যে টু পার্টি সিস্টেমে আমরা ছিলাম, তো আওয়ামী লীগের এখন সাম্প্রতিক এই যে গত এক বছর ধরে তাদের কার্যক্রম এর নিষেধাজ্ঞার কারণে অথবা আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে বিএনপি আর জামাতের মধ্যে কিন্তু শক্তির দিক থেকে বিএনপি মানে অ্যাটলিস্ট কাগজে কলমে অনেক বড় একটা দল, এবং আগে সরকার গঠন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তো সেই হিসাবে জামাতের কিন্তু অনেক পিছিয়ে থাকার কথা, কিন্তু জামাত যেটা করছে যে আই থিঙ্ক ডাকসু ইলেকশনের পর থেকেই এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে ব্যাপক এনথুসিয়াজম এবং মানে কামিং ব্যাক ফ্রম বিহাইন্ড, এই যে এই জিনিসটা দেখাচ্ছে। আজকেও আপনি যে কোনো মানে কোনো দলের কথা না শুনেও রয়টার্সের বা আন্তর্জাতিক ইভেন ভারতীয় প্রচার মাধ্যমের বিভিন্ন যে কয়টা সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি, গবেষণা প্রায় সবগুলোই বলছে, অনেকে বলছে যে জামাত ইজ অ্যাকচুয়ালি এহেড, বাট আমার মনে হয় যে রয়টার্স বা অন্যরা যেটা বলছে যে জামাত এবং বিএনপির মধ্যে একেবারে নেক অ্যান্ড নেক কম্পিটিশন। তো এটা বাংলাদেশের একটা জিনিস করবে যে আমাদের পার্টিসিপেশন বাড়াবে, আর দ্বিতীয় যখন কম্পিটিশন ইন্টেন্সিভ হয় তখন ভোটার টার্ন আউট বেড়ে যায়। আর ভোটার টার্ন আউট হচ্ছে এটাই গণতন্ত্রের একটা টেস্ট, যে আপনি মানে হোয়েদার পিপল আর এনজয়িং দ্য ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার। তো তারা যদি ভোট না দিতে আসে তাহলে বুঝতে হবে যে গণতন্ত্র ইজ নট ওয়ার্কিং, পিপল ডোন্ট কেয়ার। এখন পিপল
উই লাইক পিপল টু কেয়ার অ্যাবাউট হু ইজ গোনা রুল দেম। তাহলে অনেকেই বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থক গোষ্ঠীরা অনেকেই কিন্তু না ভোটের ক্যাম্পেইন করছে, আসলে সেটা কি কার্যকর হবে বলে মনে হয়? আমার মনে হয় হ্যাঁ, ভোটই জেতার কথা। আওয়ামী লীগ মানে ভোট দিতে না যাওয়ার পরিকল্পনার জন্য করছে, প্রচারণা করছে। ভোট কেন্দ্রে না গেলে আওয়ামী লীগের তো কোনো লাভ নেই। আওয়ামী লীগের, হ্যাঁ এটা ঠিক যে এটা আমি নিজেও যদি আওয়ামী লীগের একজন নীতি নির্ধারক হতাম তাহলে আমি শিওর না আমি কী বলতাম। কারণ আওয়ামী লীগের জন্য এখন মানে একটা অপশান ছিল যে ভোট কেন্দ্রে না গিয়ে যদি টার্ন আউট কম দেখানো যেত, কিন্তু টার্ন আউট তো স্টিল আই থিঙ্ক অ্যাজ এ মিনিমাম 55-60-65 মানে ইভেন 55 যদি হয় তাহলে ইলেকশন উইল গেট মানে ফেয়ার অ্যামাউন্ট অফ লেজিটিমেসি। কারণ আমাদের 91-এ কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য ভালো নির্বাচনটা কিন্তু 55% ছিল এবং ভোটার তালিকা কিন্তু করেছিলেন জেনারেল এরশাদ। সো বোঝা যায় যে যদি আপনি প্রশাসন ভালো থাকে এবং ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন ওই নির্বাচনের দিন বা নির্বাচনের আগের কয়েকটা সপ্তাহ কয়েকদিন যদি ভালো মানে সরকার শক্ত মানে আপনি নিষ্ঠুর হবেন শুধুমাত্র অনিয়মের উপর, নিষ্ঠুর না আপনি দৃঢ়, মানে ইউল বি ফার্ম বাট নট মানে অ্যাগ্রেসিভ, নট হস্টাইল। আপনি মানুষকে বলবেন যে না আমরা চাই তোমরা হাসি খুশি আসো, ভোট কেন্দ্রে তোমরা আসতে পারবা। ইভেন এজেন্টদের, আমি মনে করি এজেন্টদের উপর যাতে কেউ আক্রমণ করতে না পারে, পোলিং অফিসাররা, প্রিজাইডিং অফিসার স্যাররা এবং আমাদের রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট মানে রিটার্নিং অফিসার ওনারা যারা আছেন ওনাদের এখানে বিরাট দায়িত্ব এই মেসেজটা দেয়া। এটা ওনাদের অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ, অনেক সময় ওনাদের দু একটা ভিডিও এগুলোতে প্রকাশ পায় যে ওনারা প্রার্থীদেরকে যে কতটুকু সম্মান দেখাতে পারেন। আমি মনে করি প্রার্থীরা হচ্ছে জনগণের প্রতিনিধি, আর যারা আমরা ভোট নেয়ার দায়িত্বে আছি তারা কিন্তু তাদের মানে আমরা জনগণের সেবক, উই আর সার্ভিং দ্য পিপল, তাই না? এখন আপনি প্রার্থীকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার, পোলিং এজেন্টদের করেন, তো আশা করি এগুলো এখনো হয় না এবং আমি আই হোপ যে এগুলো থেকে বেটার মানে এগুলো থেকে মুক্ত থাকতে পারবো। কিন্তু টু বি অনেস্ট আমি মনে করি না যে এটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে, কারণ নির্বাচন কমিশনের উপর আমাদের আগের পরিমাণ মানে প্রত্যাশা এখন ফর সাম রিজন একটু ড্যাম্পেন হচ্ছে, স্পেশালি আজকের এই সিদ্ধান্ত। এটা অবশ্যই আমি আপনার এই শোটাকে উপলক্ষ করে আমি বলবো যে নির্বাচন কমিশন আপনারা যদি শুনে থাকেন সো প্লিজ এটা রিভিউ করুন, অর অ্যাটলিস্ট টক টু দ্য রেলিভেন্ট পার্টিজ। আপনি বিএনপি জামাত এই দুই জোটের সাথে আপনি কথা বলে তাদেরকে অন বোর্ড নেন, কারণ তারা প্রত্যেকে সারপ্রাইজ ওয়াই উড দে বি শকড। হ্যাঁ, প্রার্থীরা বা রাজনৈতিক দল বা ভোটাররা সবাই কিন্তু যদি চায় তাহলে ইভেন যারা নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন। স্যার আপনার সঙ্গে আমরা আলাপ করবো একটা বিরতির পর। দর্শক ভোটের নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। ভোটের প্ল্যাটফর্ম নিয়ে আলোচনায় আজ স্টুডিওতে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওয়ারিসুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে এই যে সবশেষ প্রচারণা আজকে রাতেই শেষ হচ্ছে, অর্থাৎ কাল সকালের মধ্যে শেষ হবে, সব কিছু মিলিয়ে সবগুলো রাজনৈতিক দলগুলোর প্রচারণা কেমন দেখলেন? সব মিলিয়ে আমার মনে হয় ইন টার্মস অফ পার্টিসিপেশন, নাম্বার অফ মিটিংস, সারা দেশ তো দুজনই চষে বেড়ালেন। মানে জামাতের চেয়েও আমি দেখলাম যে তারেক রহমান সাহেব ইংল্যান্ড থেকে এসে মানে বাংলাদেশের ওয়েদারের সাথে খুব তাড়াতাড়ি মোটামুটি কোপ করেছেন, খাপ খাইয়ে নিয়েছেন এবং উনি ব্যাপক মানে সফর করেছেন সারা দেশ। সো জনগণের একটা সুযোগ হয়েছে দুজনের কথা শোনার, ডিরেক্টলি দেখার। বাট আমার মনে হয় যে প্রোগ্রামগুলোর মধ্যে মানে এবার ভালো যেটা লেগেছে আমার যে ভোটারদের কাছে ক্লিয়ার দুটা পাথ, কিন্তু ভোটাররা কিন্তু কনফিউজড হওয়ার উপায় নেই, অলমোস্ট লাইক আগের মতো যে আপনি হয় আওয়ামী লীগ অথবা অ্যান্টি আওয়ামী লীগ বিরোধী। এবার কিন্তু আপনি জামাত বিরোধী বা বিএনপি বিরোধী না। এবারের যে ডাইকোটমিটা হয়েছে যে মানে দুদিকে দুটা লাইন, একদিকে হচ্ছে পরিবর্তন, জামাত ইজ ফাইটিং অন দ্য প্ল্যাটফর্ম অফ হোপ অ্যান্ড চেঞ্জ, প্রত্যাশা এবং পরিবর্তন, এই দুটা প্রত্যাশার উপর এবং পরিবর্তনের আশা যে আমরা পরিবর্তন করব, অনেকগুলো চেঞ্জের কথা বলছে ওরা। ইভেন এটা তো গত 9 মাস ধরে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের ওখানে দেখেছেন যে পরিবর্তনগুলোর মানে প্রায় 80-84টা জিনিস আলাপ হয়েছে। বিএনপি অনেকগুলোতেই প্রায় 40টার উপরে তারা ওই যে নোট অফ ডিসেন্ট, ভিন্নমত জানাতে এক ধরনের মানে একটা ইমেজ করে তুলেছে যে তারা পরিবর্তনের পক্ষে না, তারা পরিবর্তনের বিরুদ্ধে, মানে যেটাকে আমরা বলি প্রো এস্টাবলিশমেন্ট। সো জামাতেরও প্ল্যাটফর্ম। অন দ্য আদার হ্যান্ড বিএনপি আবার যেটা করছে যে তাদের কার্ড, যে ফ্যামিলি কার্ড, পরবর্তীতে কৃষক কার্ড, এ দুটো মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একদিকে আপনি দেখতে পাচ্ছেন ফিউচার ওরিয়েন্টেড,
আরেকটা দেখতে পাচ্ছেন প্রো এস্টাবলিশমেন্ট, মানে বর্তমান যে সনাতন যে পদ্ধতি, আগের মতো সব চলবে, আগের মতোই বিচার ব্যবস্থা, আগের মতোই পুলিশ, আগের মতোই র্যাব। উনি যদিও বলেছেন যে মানে এই যে আমাদের বিজিবির নাম চেঞ্জ করে বিডিআর করবেন বা এরকম কয়েকটা জিনিস, কিন্তু প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে বিএনপির যথেষ্ট অনীহা এটা চোখে পড়ে। এবং আপনি ক্লিয়ারলি ভোটারদের কাছে কিন্তু এখন মানে ওই যে বললাম যে দুটা পাথ। এবং আপনাকে আমি বলি যে আগামীকাল মানে 11 তারিখ রাতের মধ্যে পুরো দেশের 12.5 কোটি ভোটার কিন্তু একদম টোটালি ডিভাইডেড হয়ে যাবে। আমরা এবার পজিটিভ জিনিস হচ্ছে এবার কিন্তু হস্টিলিটি না, এই ডিভিশনটা কিন্তু ঠিক মারামারি যে আতঙ্ক, সে আতঙ্ক আমি আতঙ্কিত বোধ করছি না। মানুষ মুক্তি চায়। এই যে 18 কোটি মানুষ, তারা ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, আগ্রাসন, দুর্নীতি, দুঃশাসন এগুলো থেকে মুক্তি চায়। এখন বলতে পারেন যে তাহলে বিএনপিকে এগুলো দিচ্ছে না, কিন্তু বিএনপির প্রোগ্রামগুলোকে অত বেশি মানে বিশ্বাসযোগ্য বা অত বেশি পেনিট্রেটিভ মনে হচ্ছে কেন মনে হচ্ছে না? আমি একটু জানতে চাই যে বেকার সমস্যা নিরসনে 1 কোটি যে বেকার কার্ড বা যে কর্মসংস্থান তৈরির কথা কিন্তু বলছে, মানে কার্ড দেওয়ার পাশাপাশি এছাড়া এই যে বাংলাদেশের যেহেতু দারিদ্র সীমার নিচে অনেকে বাস করে, তাদের জন্য কিন্তু ন্যূনতম চাহিদা মেটানোর জন্য কিন্তু তাদের বিভিন্ন ইনসেন্টিভ সরকার পক্ষ থেকে দেয়া হয়। তো সেটি কেন উপযোগী নয় বলে মনে হয়? এটা উপযোগী নয় এই জন্য হাসিব, আপনি দেখুন বর্তমানে আমাদের যে সোশ্যাল সেফটি নেট আছে এক্সিস্টিং, যেটা শেখ হাসিনার সময় করে গিয়েছেন, তাতেই কিন্তু 1,24,000 কোটি টাকা আমরা স্পেন্ড করি, মানে বিধবা, ছাত্রী অথবা বয়স্ক ইত্যাদি বিভিন্ন ভাতার নামে 1,24,000 কোটি টাকা এখন সোশ্যাল সেফটি নেটে খরচ হয়। তার সাথে আপনি 15,000 কোটি টাকা খরচ করে এমন কি ডিফারেন্স মেক করবেন? ওনারা বলছেন যে 50 লক্ষ পরিবারকে মাসে 2,500 টাকা করে, আমি হিসাব করে দেখলাম যে বছরে 30,000, তাহলে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে 15,000 কোটি টাকা হয়। যে এই 50 লক্ষ পরিবার, তাও কি 8 জনে 1 জন পাচ্ছে, আমরা যে ধরনের 4 কোটি পরিবার আছে, উনি নিজে বলেছেন। তো এটা যদি আপনি অনেস্টলি দিতেও পারেন, ইট ইজ নট গোনা মেক এ বিগ চেঞ্জ। যেমন আমি একটা ইজি উদাহরণ দিই, ধরুন আমার ক্লাসের স্টুডেন্টরা, তাদেরকে আমি বললাম যে তোমাদেরকে আমি শিক্ষিত করতে চাই, আই ওয়ান্ট টু ট্রেন ইউ, আই ওয়ান্ট টু এডুকেট ইউ, কিন্তু কীভাবে এডুকেট করবো? আমি তোমাদের সবাইকে একটা করে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আমি তোমাদের সবাইকে একটা করে নোটবুক দিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু আমি তাদেরকে শিক্ষিত করে তুলতে পারছি না। ঠিক আছে, কিন্তু বিপরীতে মানে কি হোপ আছে যেটা জামাতের হোপ আছে? গ্রোথ। যেমন ধরুন জামাত বলেছে আমরা এট দ্য টপ আমরা ইনকরাপ্টেবল একটা গভর্নমেন্ট বানাবো, দুর্নীতি মুক্ত না হলেও দুর্নীতির প্রতি 0 টলারেন্স দেখি এমন একটা গভর্নমেন্ট বানাবো যাকে আপনি চাইলেও দুর্নীতিতে ইনভলভ করতে পারবেন না। এবং কীভাবে আমি আপনাকে বলি, সেখানে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন আছে, এবং সেই ভেরি প্রাতিষ্ঠানিক সংস্কারের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। না, তারাও বলছে যে দুর্নীতি, যেমন আজকে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণেও বিএনপি বলেছে যে দুর্নীতি নিয়ন্ত্রণ। হ্যাঁ বললো, কিন্তু তারা ওই যে কাউন্সিল, যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যার কথা প্রস্তাব করা হয়েছিল যে সে সবগুলো অ্যাপয়েন্টমেন্ট দেবে, সরকার বা প্রধানমন্ত্রী, ধরুন আমি প্রাইম মিনিস্টার হলে বা তারেক সাহেব প্রাইম মিনিস্টার হলে উনি আমরা দেবো না। তাহলে এনসিসির আপনি এনসিসির মাধ্যমে যদি দেয়াতেন, তাহলে আমরা যেমন পিএসসির মাধ্যমে আমরা চাকরি পাই, আমরা মনে করি যে কোনো মামা চাচা খালু কারো কাছে যেতে হবে না, আমি পিএসসিতে যাব, আমি বিআরসিতে যাব, তাই না? তার এনসিসির বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে তারা কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কারের বিরুদ্ধে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে কে বিরুদ্ধে গেল, কে পক্ষে গেল, এটি কিন্তু আসলে ভোটাররাই কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন নেবে। আপনি যেমনটি বললেন যে 11 তারিখ রাত্রেই 2 ভাগে ভাগ হয়ে যাবে, বা ভোট কেন্দ্রে গিয়েও কিন্তু অনেকেই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে, সেটি কিন্তু 12 তারিখ বা 13 তারিখ জানা যাবে। স্যার, একটা কথা বলি, আমাদের সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু তৈরি হচ্ছে, এবং 1991-এর 27শে ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক একদিন আগে বিবিসি আগের দিন সন্ধ্যায় বলেছিল যে এবার ধানের শীষের পক্ষে সুইং, লাস্ট মোমেন্ট সুইং। তা আমি এবার কিন্তু ধানের শীষ ভালো করতে পারে, ধানের শীষই তো এগিয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্ট সুইং, এই যে রাস্তাঘাটে বা আমার মনে হচ্ছে ওই যে বললাম প্রো চেঞ্জ এবং প্রো এস্টাবলিশমেন্ট, যে নতুনরা তারা পরিবর্তন চায়, এটি আসলে ভোটের মাঠেই দেখা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। সার্চ হচ্ছে দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে আরও একটা বিরতি, হচ্ছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারের আদি শেষ রাত। আগামীকাল সকাল 7টা থেকে পর্দা নামবে নির্বাচনী প্রচারণার। ফলে ভোটারের কাছে যেতে মরিয়া প্রার্থীরা ছুটছেন নিজ নিজ আসনের অলিগলি, হাটবাজার, পাড়া মহল্লা। শেষ সময়ে ভোট টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী রাজু আহমেদের সঙ্গে। রাজু, আপনি এই নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মাঠের খবর সংগ্রহ করেছেন, শেষ পর্যন্ত কি দেখলেন, এখন কি দেখছেন, প্রার্থীরা এখন কি করছেন, ভোটাররা কি বলছেন?
আসিফ, যদি জানিয়ে রাখতে চাই যে শুরু থেকে নির্বাচনের প্রচারের যে আদ্যপান্ত আমরা দেখে এসেছি সেটির তীব্রতা মূলত যদি বলতে চাই যে ভোট টানার যে প্রতিযোগিতা সেটি গত 3 দিনে অনেকটাই বেড়েছে। আর সেই সঙ্গে আজকে যেহেতু শেষ দিন, আজকে রাতটি মূলত বাকি রয়েছে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য, এবং সেই জায়গা থেকে এই গত বেশ কয়েকদিন যে প্রচারণাগুলো চলেছে বিভিন্ন এলাকায় এলাকায় যেহেতু প্রার্থীরা গিয়েছে, সেই এলাকাগুলোতে যেগুলোতে আগে গিয়েছিল সেগুলোতে গিয়ে আরেকবার করে ভোটারদের দেখা করার যে চেষ্টাটি ছিল সেটি আজকে সবথেকে বেশি ছিল প্রার্থীদের। এবং সেই সঙ্গে যদি জানাতে চাই যে এই পুরো ঢাকার যেহেতু 20টি আসন রয়েছে, এই 20টি আসনের প্রার্থীরা শেষ দিনে একদমই মরিয়া ছিল, প্রত্যেকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে তারা যেতে পারে। আমরা যদি একটু বলতে চাই যে আজকে ভোটারদের দৃষ্টি আকর্ষণের সবথেকে বড় মাধ্যম হিসেবে প্রত্যেকটি আসনেই বড় করে একটি মিছিল করার চেষ্টা করেছে প্রার্থীরা। আমরা যদি উল্লেখযোগ্যভাবে একটু বলতে চাই, যেহেতু বিকেল থেকেই এই ঢাকা 14, 16, 15 এবং আশেপাশের আসনগুলোতে ঘুরেছি, সেদিক থেকে যদি বলি যে ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি যেমন একটি বড় মিছিল করেছেন, তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল বাতেন তিনিও সন্ধ্যায় একটি বড় মিছিল করেছেন। একই সঙ্গে ঢাকা 14 আসনেও একই ঘটনা ঘটেছে। শেষ সময়ে জানান দেওয়ার জন্য, অর্থাৎ ভোটের মাঠে যে অবস্থানটি শেষ রাতের যে অবস্থানটি সেটি জানান দেওয়ার জন্য ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তিনি একটি মিছিল কিছুক্ষণ আগেই করেছেন, এবং এর আগে কিন্তু বিকেলের দিকে এই আসনের ব্যারিস্টার আরমান এবং একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার সাজু তিনিও একটি মিছিল করেছে। একইভাবে অন্যান্য আসনগুলোতেও বড় ধরনের মিছিল করার চেষ্টা করেছেন। অর্থাৎ যদি জানাতে চাই যে আজকে যেহেতু শেষ দিন, এই শেষ দিনে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য বড় কিছু চমক আসলে দেখানোর চেষ্টা করছেন প্রার্থীরা। হাসিব, এই ছিল আমার কাছে সবশেষ। জি রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, ইশতেহার দিয়েছেন প্রার্থীরা, এখন শেষ সময়ে আসলে তাদের প্রার্থীর আচরণ, প্রার্থীর ইশতেহার এবং দলের ইশতেহার দেখেই মূলত জনগণ ভোট দেবেন, এবং তার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দেবেন সেটাই নিশ্চিত হবে। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।